আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাকে কেন্দ্র করে এখনই বড় রকমের হতাশার কারণ দেখছি না এবং একটা জায়গা থেকে শুরুতে ব্যাপারটা অ্যাড্রেস করে নিই। বার্সার কাছে বর্তমানে যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডটা যথেষ্ট তরুণ এবং আপনি যখন এক ঝাঁক তরুণ প্রতিভা নিয়ে কাজ করবেন তখন একটা ব্যাপার খুবই স্পষ্ট, সেটা হচ্ছে শেখার ব্যাপারটা অনেক বেশি করে ফাস্ট হতে হয় এবং শেখার স্কোপও অনেক থাকে। সর্বশেষ দুটো লা লিগার ম্যাচে বার্সার পক্ষে যখন রেজাল্ট আসলো না, সেখান থেকে আসলে বার্সা কী কী শিক্ষা নিতে পারে সেটা নিয়ে মূলত আলোচনাটা এখানে করার চেষ্টা করছি। প্রথমত যে জিনিসটা আমরা নিজেরা শিখেছি, যে জিনিসটা বার্সা নিজেরাও কিন্তু আসলে নিজেদের মনের মধ্যে আত্মস্থ করতে পারে, সেটা হচ্ছে হান্সি ফ্লিকের সিস্টেমটা যতটাই অসাধারণ হোক না কেন, যতটা ক্রেজি হোক না কেন, শুরুতে এই ফ্লিক বলটা যতটাই চোখ ধাঁধানো লাগুক না কেন, আপনি হাইলাইন ডিফেন্স বজায় রেখে একের পর এক আক্রমণাত্মক ভার্টিক্যাল অ্যাটাকের ফুটবল ম্যাচের পর ম্যাচ খেলতে পারবেন না। প্রত্যেকটা ম্যাচের জন্য যে পরিমাণ এনার্জি দরকার হয় এবং যে পরিমাণ আসলে শারীরিক মানসিক ধকল যায়, একই রকমের টেম্পো, একই রকমের স্পিড প্রত্যেকটা ম্যাচে আপনি আসলে ধরে রাখতে পারবেন না। এবং একটা লিগ জয় করতে হলে যখন আপনার 38টা ম্যাচের একটা লম্বা স্প্যান থাকে, তখন শুধুমাত্র একটা ট্যাকটিক্স নয়, এর আশেপাশে বেশ কয়েকটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করা উচিত এবং 1-0 2-0 এমন সিস্টেম থেকে আসলে কিভাবে ম্যাচ বের করে আনতে হয়, কিভাবে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করতে হয়, সেটা শেখার ব্যাপারে বা সেখানে ফোকাস করার ব্যাপারে আলাদা রকমের একটা কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। বার্সার সর্বশেষ ম্যাচেও 2-0 এমন একটা সিচুয়েশন থেকে অল্প কয়েক মিনিটের ঝড়ে একেবারে পয়েন্ট খুইয়েছে, যে জিনিসটা একেবারেই মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ এখানে প্রত্যেকটা ম্যাচ আপনি একই রকমের সুপার অ্যাটাকিং খেলতে পারবেন না, সেটা মূলত একটা মোটামুটি লেভেলের শিক্ষা হয়ে গিয়েছে। তবে তার চেয়ে বড় রকমের শিক্ষা যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে 1-0 2-0 এমন সিচুয়েশনে ডিফেন্সিভ স্ট্যান্ডটা ঠিক রেখে কিভাবে ম্যাচ বের করে আনতে হয় সেটা খুব ভালো করে শিখতে হবে। ট্রান্সফার মার্কেটে আমরা অনেক প্লেয়ারকে নিয়ে অনেক আলোচনা করি, তাই না? যেমন এই মুহূর্তে লেফট উইং পজিশনে রাফায়েল লিয়াও আসবেন কিনা ভবিষ্যতে, নাকি নিকো উইলিয়ামসের মতো কেউ, এমন টাইপের আলোচনা চলে। আবার এই টাইপের আলোচনাও চলে যে নাম্বার 9 পজিশনে ভবিষ্যতে কে আসবেন। তবে আরও একবার ক্লিয়ারলি গত দুটো ম্যাচ দেখে বুঝলাম বার্সার ডিফেন্সে নতুন প্লেয়ার কিনতে হবে, ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার কেনার একটা ব্যাপার আছে। এবং আপনি যদি শুধুমাত্র ডিফেন্সিভ এই পজিশনগুলোর কথা একটাবার চিন্তা করে দেখেন, তাহলে ক্লিয়ারলি সেখানে বুঝতে পারবেন যে সবচেয়ে বড় বিনিয়োগের জায়গা এর আগেও বার্সাতে এটা ছিল, এখনও বার্সাতে সবচেয়ে বড় বিনিয়োগের জায়গা এটা। এখানে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো আসলে অবকাশ নেই। লেফট ব্যাক পজিশনে যে জেরার্ড মার্টিন খেললেন, এখন পর্যন্ত বার্সার মূল দলে আসার মতো একজন ডিফেন্ডার নন। রাইট ব্যাক পজিশনে জুলস কুন্ডে দিনের পর দিন খেলছেন, যেটা মূলত তার পছন্দের পজিশন ছিল না। ডিফেন্সও যথেষ্ট পরিমাণ বিশ্রাম দেওয়া, যথেষ্ট পরিমাণ প্লেয়ারকে কাজে লাগানো, এ ব্যাপারগুলো অনুপস্থিত। তাই ঘুরে ফিরে আরও একটা ট্রান্সফার উইন্ডো যখন আসছে, জানুয়ারি ট্রান্সফারের কথা বলছি, বার্সা আসলে ডিফেন্ডার কিনতে পারবে কিনা, ডিফেন্ডার আনবে কিনা, কিংবা অন্তত উইন্টারের কথা বলে রেখে আগামী সিজনের ডিফেন্ডার টার্গেট করবে কিনা, এটা আরও একবার ফোকাল পয়েন্টে চলে আসছে। যদিও আমি জানি যে বার্সা বোর্ড ঐতিহ্যগতভাবে মিডফিল্ডার ফাইনাল থার্ডের ব্যাপারে যে পরিমাণ গুরুত্ব দেয়, সে পরিমাণ গুরুত্ব হয়তোবা এবারও ডিফেন্সে দেওয়া হবে না। তবে ঘুরে ফিরে নতুন প্লেয়ার কেনার ক্ষেত্রে ডিফেন্সই কিন্তু এমন একটা জায়গা, এবং শুধুমাত্র সেন্টার ব্যাক পজিশন নয়, রাইট ব্যাক লেফট ব্যাক পজিশন নয়, ডিফেন্সিভ মিডফিল্ডেও আরও একটা প্রোফাইল থাকা দরকার। এমন টাইপের কথাবার্তা স্পষ্টত বলা যায়, বিশেষ করে যখন আপনি বার্সার খেলা দেখেন। খেলা না দেখে বাইরে থেকে ফরওয়ার্ড লাইন আপের প্লেয়ারদেরকে কেন্দ্র করে অনেক আগ্রহ থাকবে, তবে খেলা দেখার পরে এটা আসলে স্বীকার করে নিতে হবে যে সবচেয়ে বেশি অপারেশনস, বিশেষ করে ট্রান্সফার অপারেশনস ডিফেন্সিভ পজিশনগুলোতে দরকার। আরও একটা জিনিস কিন্তু শিখলাম, বার্সা প্লেয়ারদেরও কিন্তু এখান থেকে শেখার ব্যাপার আছে। যেমন হান্সি ফ্লিক বললেন, শুধুমাত্র বার্সা যে শেষ মুহূর্তে এসে গোল কনসিড করে ম্যাচটা ড্র করেছে, ব্যাপারটা এমন নয়। বার্সা ওভারঅল বল পায়েও কিন্তু বাজে খেলেছে, অর্থাৎ সেই কনফিডেন্সটা তিনি দেখেননি। বার্সা প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাসের লেভেলটা যখন তুঙ্গে থাকে, তখন বায়ার্ন রিয়াল মাদ্রিদও কঠিন কোনো প্রতিপক্ষ বলে মনে হয় না। আবার সেই বার্সা প্লেয়াররা কিন্তু সেল্টা ভিগো, রয়্যাল সোসিয়েদাদের মতো দলের বিপক্ষে রীতিমতো খাবি খান, এবং ওই সময়টাতে বল পায়ে তাদেরকে আত্মবিশ্বাসী মনে হয় না। পুরো ব্যাপারটা মনস্তাত্ত্বিক, একেবারে সাইকোলজিক্যাল। তাই এমন টাইপের সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো থেকেও বার্সার প্লেয়ারদের আরও অনেক বেশি করে শক্তিশালী হওয়ার ব্যাপার রয়েছে। বিশেষ করে শেষের দিকে এসে যখন আপনি একাধিক গোল কনসিড করেন চাপের মুখে, তখন আপনার সেই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে যে কাজ করা দরকার সেটা আরও বেশি করে স্পষ্ট হয়। এই যে শিক্ষাগুলো নিশ্চিত করে বলতে পারি সেটা বার্সাতেও আলোচনা হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে বার্সা ইয়াংস্টাররা কি সেই জিনিসগুলো শিখবেন কিনা। লম্বা একটা সময় ধরে কিন্তু ভালো খেলার মধ্যে থাকতেই এই টাইপের সমস্যাগুলোর কারণে রেজাল্টটা বার্সার পক্ষে অনেকবারই আসেনি।